টেলউইন্ড নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে? হ্যাঁ জি ভাই, আছে। আচ্ছা, থাকলে তো বলো। মানে আপনারা কোনো কোম্পানিতে গেলে একদম লেগেসি কোড বা অনেক আগের কোড না করলে টেইলউইন্ডই ম্যাক্সিমাম দেখবেন প্রজেক্ট ইউজ করা। কারো এত হ্যাঁ আমি, হ্যাঁ ভাইয়া আমি বেশিরভাগ জব রিকোয়ারমেন্টে দেখি যে ম্যাটারিয়াল ইউআই এরকম, আর একটা টেলউইন সিএসএস বুটস্ট্র্যাপ এগুলাই। হ্যাঁ, বুটস্ট্র্যাপও পুরানো হয়ে গেছে। আপনাদের কারিকুলামে মনে হয় বুটস্ট্র্যাপ ছিল, বাট আমি দেখাই নাই, কারণ হচ্ছে আসলে আপনার টেইলউইন্ড ইউজ করবেন আলটিমেটলি। আর টেইলউইন্ড সিএসএসি, ঠিক আছে, এরকম না আপনাদের নতুন কিছু শিখতে হ্যাঁ হবে। ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক। হ্যাঁ মানে আপনার ইজি হয়ে যায় সিএসএসটা লেখা। সিএসএস খুবই বিরক্তকর জিনিস, শেখানো বিরক্তকর, শেখাও বিরক্তিকর। আপনি জীবনও সিএসএস এ মাস্টার হতে পারবেন না। যারা বলে সিএসএস এর মাস্টার, ওরা আসলেও মাস্টার কি না আই ডোন্ট নো। আমার মনে হয় না ওরা মাস্টার। সিএসএস আজীবন মনে করেন সেই 90-এর দশক থেকেই মানুষকে বলতে ডেভেলপারদের আপনার ঘুরাই আসতেছে। তারপরেও এটার আসলে অল্টারনেটিভ নাই। টেইলউইন্ড তো সিএসএসই আসলে। আচ্ছা, 19 প্লাস। আমি একটা কম্পাইলার বানাচ্ছিলাম, এটা আপনাদের হচ্ছে গ্রকের মাধ্যমে। কম্পাইলারের একটা ফাইল আছে, ইয়াক ফাইল বলে মনে হয় এটাকে। এটা গ্রকের মাধ্যমে আমি মানে সম্পূর্ণ কোডটা জেনারেট করার ট্রাই করছিলাম, বাট ও দিছে ধোকা। ধোকা বলতে হার্ড কোডেড লেখা দিছে। মনে করেন আমি এটা কি স্টোই, আরে আর কোথায় আছে? আচ্ছা, মানে এইখানের বিষয়টা হচ্ছে কম্পাইলার জিনিসটা হচ্ছে আপনাদের ওই যে, দাঁড়ান আমি পাইথনটা ওপেন করি তাইলে বুঝতে সুবিধা হবে। এটা জানলে ভালো, কারণ হচ্ছে আপনাদের অপারেটিং সিস্টেমের কিছু জিনিস জানা থাকলেও ভালো। আচ্ছা, আমরা এই যে টার্মিনালে এই যে পাইথন ফাইলগুলো রান দিই, বা আপনার যে জ্যাঙ্গোর যে এই যে, এগুলো তো পাইথনে, এগুলো যখন রান দিই, পাইথন কিন্তু আপনার পাইথনের কম্পাইলার খুব সম্ভবত সি প্লাস প্লাসে লেখা, বুঝছেন? মানেও করে কি, এই কোডগুলোকে সি প্লাস প্লাস কোডে রূপান্তর করে, দেন ওইটাকে একটা কম্পাইলার ইনপুট হিসেবে পাঠায়। মনে করেন পাইথন কোডটা রূপান্তর হয়েছে আমাদের এইরকম একটা সি প্লাস প্লাস কোডে, দেন ওইটা আপনার এই যে লেক্সিমের ভিতর যায়। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেনে। আল্লাহ, শুধু শুধু বক বক করতেছে, দাঁড়ান। ও আচ্ছা, রেকর্ডিংয়ে আসছে, সমস্যা নেই। কই কই আহ, ভাইয়া ওই রেকর্ডের আওয়াজগুলো আমরা যখন শুনি এটা আওয়াজটা একটু কম আসে। রেকর্ডিংয়ে জি ভাই। এটা ভাইয়া প্রবলেম হয়েছে, আমি ওবিএস ইউজ করি তো। এটা একদম কম, মানে 100 দিলেও মন ভরে শোনা যায়। এমনিতে বোঝা যায় আপাতত। এটা আমার মনে হয় করতে হবে আপনার। ব্যাপার হচ্ছে গুগল মিটের যে রেকর্ডিংটা, ওইটা আওয়াজটা ভালো আসে, বুঝছেন? গুগল মিটের রেকর্ডিংয়ের তো দেয় নাই আসলে, পারমিশন দেয় নাই। আমি ওইটাই প্রেফার করি। মানে ওবিএস বা ব্যান্ডিকাম যাই ইউজ করেন, এগুলোর প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া ওরা কিছু মনে হয় বটলনেক করে রাখে, যাতে মানুষজন কিনে। বুঝছি। আচ্ছা, আমি এইটার কথা বলতেছিলাম আপনার। এই পাইথন কোডটা হয় কি, পাইথনের কম্পাইলারটা হয় হচ্ছে সি প্লাস প্লাসে। মানে পাইথন কোডটা সি প্লাস প্লাস কোডে রূপান্তর হয়। তো মনে করেন আমাদের পাইথন কোডটা এরকম এরকম একটা সি প্লাস প্লাস কোডে রূপান্তর হয়, দেন এটা আপনার লেক্সিমের ভিতর যায়। লেক্সিমের ভিতর, লেক্সিম বলতে এরকম লেখা আছে, ইফ এলস ফর ওয়াইল। মানে এগুলোর মাধ্যমে ও হচ্ছে
আইডেন্টিফাই করে যে আমাদের প্ল্যান মানে লেখা ঠিক আছে কিনা, এবং এগুলোকে টোকেনাইজ করে। টোকেনাইজ বলতে এরকম টোকেনাইজ হচ্ছে অনেকটা এরকম, মনে করেন এই যে এরকম অনেক বড় একটা স্ট্রিংয়ের মতো। দেন এই টোকেনটা আপনার এই যে ওয়াই ফাইলের ভিতর যায়, এটাকে বলে অ্যানালাইজার। সেই ওয়াই ফাইলটা করে কি আমাদের এররগুলো দেখে আর কি। হ্যাঁ, পার্স ট্রি বলতে একটা জিনিস আছে আছে ওইটার ভিতরে এরর দেখে, মানে আমরা যে দেখি না সিনট্যাক্স এরর, দেন সি প্লাস প্লাসে কোড করে সেগমেন্টেশন ফেল, মানে যত ধরনের এরর সব এইখান থেকে জেনারেট হয়। তো আমার আসলে একটা কাজে লাগতেছে যে আপনার এরকম একটা কম্পাইলার বানাচ্ছি, কম্পাইলারে এররগুলা আমার ডিফাইন করা লাগতেছে। তো গ্রকে আমি দিছিলাম, গ্রক করছে কি আমার এই স্ট্যাটিক যেইটা আছে মানে কোডটা আছে, এই কোডটারও ডাইনামিক, মানে যে যে কোডই দেন না কেন আপনার ডাইনামিকলি এররও হ্যান্ডেল করবে। গ্রক করছে কি, এই যেমন এখানে কারেক্ট ফু নামে একটা ফাংশন আছে, ও আচ্ছা, এটা কি সি প্লাস প্লাস দিয়ে করছেন নাকি সি? এইটা সি, আর এইটার আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে, কম্পাইলারের ল্যাঙ্গুয়েজ, এটাও সি কিন্তু একটু এক্সটেনশন আর কি। তো এইখানে হচ্ছে আপনার ও করছে কি, ও এমনভাবে কোডটা লিখছে যেন শুধুমাত্র এই ইনপুট দিয়েই কাজ হয়। এটা আমাকে জানায়ও নাই, ও কোডটা দিয়ে আমাকে দিছে এবং দেখাইছে দেখো তোমার আউটপুট ঠিকঠাক আসতেছে। পরে অন্য কোড দেওয়ার পর আমি দেখি যে ঠিকঠাক কাজ করতেছে না। এরপর যে চেক করলাম, চেক করে দেখি যে ও ডাইরেক্টলি ফাংশনের নাম ধরে ধরে লিখে দিছে। যেমন এইটার নাম যদি হয়তো মনে করেন এই ফু থ্রি না হয়ে যদি হয়তো আনজার, হ্যাঁ, ও ডাইরেক্টলি এখানে লেখা হইতো যে ইফ ফাংশন নেম ইকুয়াল টু আনজার প্রিন্ট দিস। মানে কতটা আপনার জঘন্য। এরপর ডিপসিকে দিছি, ডিপসিক ঠিক করে দিছে। এই যে দেখেন এইখানে এই হচ্ছে আমার আউটপুট, যে কোথায় কোথায় আমার এরর আছে এগুলো কাউন্ট করে দিছে। যাই হোক, এটা আসলে ভাই, আমার আমিও ওই যে ম্যাথ যেকালে না পারি তখন ডিপসিক ইউজ করি। ডিপসিক একটু অ্যাকুরেসি একটু ভালো দেয়। হ্যাঁ, ডিপসিক ChatGPT আমার মনে হয় একটা সুবিধা আছে, ডিপসিকের তো আপনার লিমিটটা বেশি চ্যাট জিপিটির থেকে। হ্যাঁ, চ্যাট জিপিটির প্রবলেম হচ্ছে আপনি একটা দুইটা ফাইল দিলেই ওর লিমিট হিট করে ভালো হয়। আর চ্যাট জিপিটি অনেক এক্সপেন্সিভ আপনার। আমার এক ফ্রেন্ড বলছিল নেব কিনা আপনার কত 2000 টাকা চাইছিল মনে হয় 1 মাসের জন্য, অত্যাধিক। যাই হোক, আচ্ছা জাহিদ ভাইয়ের কী কী যেন প্রবলেম হয়েছিল, ওগুলো সব ঠিক হয়েছে? স্ক্রিন শেয়ার দিব। হুম, দিতে পারেন। আজকে এমনিতে বেশিক্ষণ ক্লাস করা যাবে না। ভাইয়া তাহলে কালকে সিকিউরিটিটা দেখাই, আজকে থাক। না, সিকিউরিটি আমি আজকে দেখাবো না। আমি হচ্ছে এক চুপ চুপ। আচ্ছা, সিকিউরিটিটা হচ্ছে আহ, আমি আজকে দেখাইতেও না, কারণ হচ্ছে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে আজকে টাইম পাইনি, আমার একটু দেখতে হবে। সিকিউরিটির অনেক আছে তো আপনার, মানে থিওরি আছে, ওগুলো আমার একটু দেখে আসতে হবে যে কী কী আসলে আপনারা কারণ দেখাবো। ভাই আমি আপনার ভিডিও দেখে দেখে এখন সোয়াগারের প্র্যাকটিস করতেছি, এগুলো আমার রান হয়েছে, বাট আমি চাইতেছি কি টেমপ্লেট ইউজ করতে দেখতেছি, বুঝছেন? তো টেমপ্লেট, হ্যাঁ, টেমপ্লেট ইউজ করে প্র্যাকটিস করতেছি টেমপ্লেটটা আমি নিজে নিজে। দেখাই নাই, চাইলে দেখাই দিতে পারি। আসলে টেমপ্লেটে দেখানোর মতো কিছু নাই। আপনি ওই যে রেন্ডার নামে একটা ফাংশন আছে, দেখছি, হ্যাঁ হ্যাঁ দেখছি ভাইয়া, সমস্যা নেই। ওইটার মধ্যে প্রবলেম ফার্স্ট ফার্স্ট প্রবলেম বাজলে আমি বলবো অনেক। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে টেমপ্লেট আমি তেমন একটা ইউজও করি না আর কি, বুঝছেন, এই কারণে দেখাই নাই। আমি নিজে যা যা ইউজ করি আমি ওগুলোই দেখাইতেছি, যেগুলো আসলে লাগে ব্যাক এন্ডে। আচ্ছা ভাইয়া, তাহলে কি আপনি কন্টেন্ট আলাদাভাবে রিয়াক্ট দ্বারা করেন? হ্যাঁ, ফ্রন্ট এন্ড রিয়েক্ট দ্বারা করার ফ্রন্ট এন্ডে আলাদা ডেভেলপারই থাকে বলতে পারেন। তারপরও আমি বলি যে আপনারা রিয়েক্টটা শিখুন, রিয়েক্টটা শিখলে আপনাদের মানে সিভি বাড়ি হবে। আর আমি দেখি এই লাস্টের 2-3 ক্লাসে আপনাদের এইটা দেখাবো, ওই যে বলছিলাম কিভাবে বাইন্ডিং করে ব্যাকএন্ডের সাথে ফ্রন্ট এন্ড, এই জিনিসটা আমি দেখাবো। আমার একটা ফ্রন্ট এন্ড প্রজেক্ট রেডি করে তারপর দেখাইতে হবে। আচ্ছা হ্যাঁ ভাই, দেখান জাহিদ ভাই। আমার এই আপনার এটা একটা প্রবলেম হচ্ছিল আর কি, এটা ঠিক করছে এখন। হুম হুম হুম। আর সব ঠিকঠাক আছে। এখন কানেক্ট হয়েছে পোস্টগ্রেস? হ্যাঁ,
এখন এটা এখানে আপডেট করলে একবার হ্যাঁ কানেক্ট হয়ে গেলে আর ঝামেলা হয় না। তো যেভাবে আমি তো পাইছে ই বসাইছেন মনে হয়, হ্যাঁ ফাইলের জিনিসটা বসাইছেন। এটা কি লোকালি রাখতেছেন ফটোগুলো? এটা লোকাল না ভাই, ওই এটা আপনার এখানে দিয়ে দিছে আর কি, সিরিয়ালের পাইয়ের মধ্যে এই ইমেজেরটা এই শুধু দিলে ইমেজের হচ্ছে। থ্রুই দিছেন না? জি, হ্যাঁ। ইমেজ আর থ্রি। এখানে ভিউসে আপনার এটা দিয়ে অ্যাড করতে পারবেন আচ্ছা এই দাঁড়ান জিনিসটা। একটু দাঁড়ান। মাল্টিপার্ট, হ্যাঁ মাল্টিপার্ট ভালো জিনিস করছেন। ওই যে দেখেন লেফট সাইডে দেখেন আপনার ইমেজগুলো কিন্তু এটা জমা এখানে হচ্ছে, শো করতেছে। দেখছেন? জি এইটা আপনার ঠিক করা যায়। ই করবেন, জিপিটি রে বলবেন যে আমার ইমেজগুলা রুট ফাইলে করুন। আসতেছে, রুট প্রজেক্টে। এইখানে করবেন কি, আপনি একটা ফোল্ডার বানাবেন একদম প্রজেক্টের বাহিরে আর কি, মনে করেন ডকুমেন্টস নামে বা ইমেজেস নামে, হ্যাঁ। ওইটার ভিতর যেন ইমেজগুলোকে জমা হয়। এটা আর তবে অ্যাপসের মতো থাকবে না। একদম বাহিরে, এই আচ্ছা, একদম বাইরে বলতে যে জ্যাঙ্গো রেস্ট এপিআই যে দেখে না, মানে জি, প্রজেক্টের আচ্ছা, মেইন রুট ফোল্ডারে থাকবে। আরেকটা জিনিস করলে সুবিধা হয় যে আপনি করবেন কি, পাইথনের ডেট টাইম নামে একটা আছে, লাইব্রেরি আছে আপনার হচ্ছে, ডেট রিলেটেড যত কিছু আছে সব কিছু আনা যায়। সো কোডটা এমনভাবে লিখবেন যেন, মনে করেন আজকের আপনার সিস্টেমে মনে করেন 100 ইউজার আছে, ঠিক আছে? আজকে আপনার সিস্টেমে যেই কয়টা ইমেজ ইউজাররা আপলোড করবে, ওই যে আমি ডকুমেন্টস বা ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি না, ওইটার ভিতরে একটা সাব ফোল্ডার হবে, মনে করেন আজকে ডেট নিয়ে, যেমন আজকে 26 তারিখ, তো 26 এটা মডেলসের মধ্যে। 26/4/25। এইখান দিয়ে কিছু করা লাগবে না, ওই যে আপনি আচ্ছা, পার্টটা ডিফাইন করে দেবেন না, এটা হ্যাঁ, জিপিটিতে লেখলেই পাবেন, এটা বেশি ডিফিকাল্ট না, এটা সেটিং করে নিতে হয় আর কি। তো আচ্ছা আমি দেখবো। মনে করেন ডকুমেন্টস বা ইমেজেস নামে যে মেইন ফোল্ডারটা থাকবে, ওইটার ভিতরে থাকবে সাব ফোল্ডার, যেমন 26/4/25। 26/4/25-এর মধ্যে আমার হচ্ছে ওই দিনের ইমেজগুলো থাকবে। মানে এইটা থাকলে সুবিধা কি, আপনার এই যে ইমেজেসগুলো কিন্তু এক ধরনের ডেটা, যেহেতু আপনি লোকালি রাখতেছেন, এটাও কিন্তু একটা লোকাল ডেটাবেসের মতো। সো ভবিষ্যতে যদি আপনার কাজে লাগে, তখন আপনি ডেট ওয়াইজ জিনিসগুলো ই করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার এরকম লোকালি আর রাখে হচ্ছে শুধুমাত্র মনে করেন ইন হাউস প্রজেক্টে। মনে করেন আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম গার্মেন্টস ফ্যাক্টরির। সো ওইখানে হচ্ছে আপনার লোকালি আমরা ইমেজেসগুলো জমা রাখতাম, কারণ হচ্ছে ওদের যে এমপ্লয়ি আছে গার্মেন্টসের, শুধুমাত্র ওরাই ইউজ করে। সো এবং পিসিও ওরা দিয়ে দিচ্ছে, সার্ভার ওরা দিয়ে দিচ্ছে আর কি। সো ওই ক্ষেত্রে ইস্যু হয় না, কিন্তু আপনি যদি মনে করেন বাইরের কোনো ক্লায়েন্ট প্রজেক্ট করেন, তখন একটা সিডিএন ইউজ করতে হয়, মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বলে। সো সিডিএন বলতে আপনার বিভিন্ন প্রোভাইডারের আছে সিডিএন, যেমন গুগলের ফায়ারবেসের আছে, দেন এডাব্লিউএসের আছে, এডাব্লিউএসের নাম হচ্ছে আপনার S3 বাকেট। দেন এরকম আছে বিভিন্ন প্রোভাইডারের। ওরা করে কি, আপনার এই যে ইমেজগুলো, এগুলোকে স্ট্যাটিক কন্টেন্ট বলে, হ্যাঁ। এই ইমেজগুলো করে কি, ওরা ওই বাকেটে আপলোড করে আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করে, দেন ওই লিঙ্কটা আপনি হচ্ছে ডেটাবেসে রাখতে পারেন। আসলে আমি যখন ওই এটা টেমপ্লেটে রাখবো, তখন ইমেজগুলো কি ওখানে জমা হবে না ওই আপনার ইমেজ ফোল্ডারে, টেমপ্লেট আকারে, টেমপ্লেটের মধ্যে? টেমপ্লেট, জি, টেমপ্লেটস যদি আমি রেডি করি, ইমেজ কি ওখানে অ্যাড হবে নাকি হ্যাঁ বাইরে ইমেজ আসবে এটা? দেখাতে পারবেন, সমস্যা নেই তো। আপনার হচ্ছে জাস্ট ওই যে ইমেজের আচ্ছা, পার্টটা আছে না, পাথ বলতে জি, ইমেজটা কোথায় আছে ওইটা দেখাতে হবে। আর টেমপ্লেটের মধ্যে মনে হয় ওদেরও নিজস্ব কোনো আছে আপনার, আচ্ছা ওদের নিজস্ব না, ওই যে আমরা HTML ইমেজ নামে একটা ট্যাগ করছিলাম না, IMG ইমেজ নামে একটা ট্যাগ আছে জি, HTML এর। এস হ্যাঁ IMGর সোর্সে আপনি হচ্ছে যদি কোনো একটা ইমেজের পার্টটা দিয়ে দেন, তাহলে আপনার ইমেজটা শো করবে ওয়েবসাইটে। সো ওই পার্টটা আপনি ডাইনামিক করতে পারেন, বুঝছেন? তো টেমপ্লেটও ওইভাবে করতে পারেন। আচ্ছা একটু ওয়েট 2 মিনিট। হ্যাঁ ভাই, আচ্ছা ভালো আপনারা বাইরে কিছু ট্রাই করতেছেন, এগুলো ভালো। আর বিষয়টা হচ্ছে এইটাই যে আপনার প্রজেক্ট যখন করতে যাবেন, তখন
এই যে টুকিটাকি অনেক কিছু বের হয়ে যাবে, যেমন জাহিদ ভাই দেখলো যে তার ইমেজ রাখার মানে রাখা লাগতেছে, তার কিন্তু একটু মোটামুটি নিজের কিন্তু রিসার্চ করা লাগছে জিনিসটা কীভাবে রাখা রাখা যায়। এখন জাহিদ ভাই ভবিষ্যতে এরকম কোনো ইস্যুতে পড়লে তার কিন্তু জিনিসটা আরও ভালোভাবে মনে থাকবে, কারণ সে নিজে খুঁজে জিনিসটা বের করছে। তো এই আচ্ছা ভাই, কারণে আমি যেমন ধরেন এখানে একটা ডিলিট করলাম, এগুলো এক একটা তো আইডি হিসেবে আসে, ঠিক আছে? আমি যেমন ধরেন আইডি টুটা ডিলিট করলাম, ঠিক আছে? এখন এটা মানে সবগুলো আবার সিরিয়াল ভাবে হবে না, নাকি একসাথে থাকবে? মানে যেটা ডিলিট করছে শুধু ওইটা বাদে আরগুলো দেখাবো? মানে ইমেজ আপনি যে রেখে পার্টটা যে না, ডেটাবেজে ইমেজ রাখতেছেন, মানে মানে পাইথন অংশটা আমি ডিলিট করলাম, এখন ওইটা কি সম্পূর্ণ চলে যাবে, নাকি এটা আমি আবার রিকভারি আনতে যাচ্ছি তখন? কি ডিলিট করবেন আপনি? এখান থেকে যে কোনো একটা ডাটা ডিলিট করার পরে আবার আনতে যাচ্ছি আর কি তখন। ডাটা ডিলিট করার পরে আবার আনবেন? জি। আহ, এইখানে ইস্যুস আছে। ডেটা একবার ডিলিট হয়ে গেলে ওইটা আসলে আনা ডিফিকাল্ট যদি না আপনি ব্যাকআপ রাখেন, বুঝছেন? ডেটাবেজ হচ্ছে আচ্ছা। অনেকটা এরকমই। তো করে কি আপনার আহ, মানে বেশি সেনসিটিভ যদি হয় ডেটা, মনে করেন কিছু ডেটাবেজের টেবিল আছে যেগুলো খুবই সেনসিটিভ, একটা ডেটার উপরে অনেক কিছু নির্ভর করে, ওইখানে ওরা হচ্ছে ট্রানজ্যাকশন লাগায়। ট্রানজ্যাকশন নামে একটা জিনিস আছে ডেটাবেসে, হ্যাঁ। পাইথনেও জ্যাঙ্গোতেও ট্রানজ্যাকশন বসানো যায়। ট্রানজ্যাকশন বলতে আপনার কোনো ইস্যুর কারণে যদি আপনার ডেটাটা মানে বলা যায় যে আপনি চান না ডেটা ডিলিট করতে, মানে কয়েকটা আপনার স্টেপ পরিপূর্ণ হইলে আপনার ডেটাটা ডিলিট হবে, ঠিক আছে? যেমন ব্যাংকিংয়ে কী হয়, আপনার মনে করেন ব্যাংকের একটা অ্যাকাউন্ট ডিলিট করবেন, কিছু সেনসিটিভ ডেটা আছে এর আগে ইউজারের আরও অনেক কিছু ব্যাংকের সাথে লেনদেন থাকতে পারে, ওই ট্রানজ্যাকশনগুলো হওয়ার পরে কিন্তু তার অ্যাকাউন্ট ডিলিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু ডিলিট করা যাবে না। তো মনে করেন এমন একটা ইস্যু হলো আপনি ট্রানজ্যাকশন ইউজ করলেন না ডেটাবেস, মানে মনে করেন তিনটা আমার হচ্ছে কোয়েরি চালাচ্ছি আমি ডেটাবেসে, প্রথম দুইটা হচ্ছে ব্যাংকের সাথে লেনদেন হচ্ছে আছে কিনা, কোনো ট্রানজ্যাকশন বাকি আছে কিনা, ওইটা আমি টেস্ট করতেছি। এই দুইটা যদি আমার ঠিকঠাক হয় তাহলে করব কি, আমি ইউজারের প্রোফাইলটা ডিলিট করে দেবো। এরকম যদি অবস্থা কোনো সময় হয় যে আপনার একটা কোয়েরির সাথে আরেকটা কোয়েরির সংযোগ আছে, সিরিয়ালি হতে হবে, তখন ট্রানজ্যাকশন ইউজ করা হয়। ট্রানজ্যাকশন ইউজ করলে হয় কি, যতক্ষণ না আমার তিনটা একদম পুরোপুরি সফলভাবে হবে ততক্ষণ আপনার ডেটাবেজের মানে ডিলেশনটা হবে না, বুঝতে পারছেন? এটা মিউটেশন বলে আর কি, মানে ডেটাবেসে মিউটেশনটা হবে না। মিউটেশন বলতে ডেটাবেসে কোনো ধরনের চেঞ্জেস আপডেট হতে পারে, ডিলিট হতে পারে। সো আপনার যতক্ষণ না আপনি আপনার সম্পূর্ণ জিনিসটা ঠিকঠাকভাবে হচ্ছে ততক্ষণ আপনার এই এক্সিকিউশনটা হবে না। সো ডিলিট জিনিসটা একটু ক্রিটিক্যাল, মানে ধূপধাপ কোনো সময় ডিলিট করবেন না, এটা হচ্ছে কথা। এখন পার্সোনাল প্রজেক্ট করতেছেন, এখন ডিলিট করেন, সমস্যা নেই, শেখার জন্য করেন। কিন্তু যখন কোম্পানিতে কাজ করবেন বা কোনো ফ্রিল্যান্স প্রজেক্টে কাজ করবেন তখন ডিলিট জিনিসটা আপনি একটু ভাইব্রেশন না রাখেন আর কি, এটাই হচ্ছে কথা। ইউজারকেও এত ফ্রিডম দিবেন না যে ইউজার চাইলেই ধূপধাপ ডিলিট করে ফেলাইতে পারবে। এখানে অনেক বিজনেস লজিক আছে, বুঝছেন? যে সম্পূর্ণ জিনিসটা সফটওয়্যার হলো, আমরা তো আসলে বিজনেস প্রবলেমই সলভ করতেছি সফটওয়্যারের মাধ্যমে। তো এক এক কোম্পানি এক এক প্রোডাক্টের এক এক রকম বিজনেস থাকে, সো ওই বিজনেসের উপর নির্ভর করে হচ্ছে আপনার কাজকর্ম করতে হয় আর কি। আচ্ছা, আচ্ছা ভাই, আমাদের এখানে এটার জন্য ডাটাবেস কতটুকু শিখতে হবে, মানে কতটুকু শিখলে ইম্পর্টেন্ট? ওই যে আমি কোয়েরি ভালো দেখাইলাম না, মানে যে কয়টা আমি যে কয়টা কোয়েরি দেখাইছি ওই কয়টা দেখবেন। লিড কোডের যে আমি একটা লিঙ্ক দিছিলাম, ওইখানে 20টা সলভ করবেন, ঠিক আছে? এটা করলে আপনাদের হচ্ছে বেসিক ক্লিয়ার হবে। আর অ্যাডভান্স যে জিনিসগুলো ডেটাবেজের, ওগুলো হচ্ছে আপনার মনে করেন আম, খুব রেয়ার লাগে, মানে দেখবেন 2 বছরের আপনার চাকরি জীবনে একটা না দুইটা প্রজেক্টে লাগে। সো ওইটা আপনি অন দ্য গো শিখতে পারবেন কোনো একটা কোম্পানিতে ঢুকলে। আপনার মেইন গোল হচ্ছে আগে বেসিকগুলো শেখা।
এই যে জয়নিং, সিলেক্ট, ওয়্যার ক্লজ, অর্ডার বাই, গ্রুপ বাই, সর্টিং, বুঝতে পারছেন? ওই ডাব্লিউ3 স্কুলটা ফলো করতেছে আর কি আমি। হুম হুম। ওখান থেকে শিখতেছি। ডাব্লিউ থ্রি, ডাব্লিউ3 স্কুলে যে, জি। হ্যাঁ হ্যাঁ ওইটা ভালো। ডাব্লিউ থ্রি স্কুলই ওইটা ডকুমেন্টেশন হিসেবে ইউজ হয়। আপনার হচ্ছে কোনো একটা সময় কিছু একটা ভুলে গেলে মানুষ ওইখানে ঢুকে খুব তাড়াতাড়ি রেফারেন্স নিতে পারে। আচ্ছা, আর আমি হচ্ছে কি জানি দেখাবো বলছিলাম, টেইল উইন্ড না, টেইল উইন্ড লাগবে না, প্লেগ্রাম। HTML CSS মনে করেন আমি একটা ডিপ নিলাম। আচ্ছা, আমি হচ্ছে টেইল উইন্ডটা কীরকম ওইটা একটু দেখাই দিই। টেইল উইন্ড আপনাদের মুখস্থ করতে হবে না। আপনারা করতে পারেন কি, এই যে আপনারা যে প্রজেক্টটা করতেছেন বা করবেন, ওইখানে টেইল উইন্ড ইউজ করবেন, তাইলে আপনাদের হয়ে যাবে। একটা কোয়েশ্চেন ছিল যে মেনি টু মেনিটা আমি বুঝতেছি না, এটা একটু দেখাইতে পারবেন? কোনটা? মেনি টু মেনি, মেনি টু মেনি, ওইটা আচ্ছা একটা আকার আছে। জি, হ্যাঁ। দাঁড়ান। মেনি টু মেনি খুব বেশি একটা ইউজ হয় না, তারপর আমি দেখাই, দাঁড়ান। মেনি টু মেনি না, একটা হ্যাঁ, এক্সাম্পল ওই দেখাই। ডায়াগ্রাম ওটা দিয়ে দেখা, হুম হুম। ডায়াগ্রাম যেটা দিছিলেন ওই, আচ্ছা আচ্ছা, দাঁড়ান। মেনি টু মেনি ছিল ওই ডায়াগ্রামে, লাইভ আমি এই ইআরডিটা ইউজ করেই কিন্তু অনেক ফ্রেমওয়ার্ক শিখছি। এটা আমারই বানানো, আমি অফিসে বসে বানাইছিলাম এই মানে জিনিসটা। এখানে সব অনেকগুলো আছে আপনার। যখন ইন্টার্ন ছিলাম তখন আমি এটা বানাইছিলাম জি। বসে বসে। এবং এটা দিয়ে আমি জ্যাঙ্গো শিখছি, স্প্রিং বুট শিখছি, এক্সপ্রেস জে শিখছি। এই তিনটাই বেশি লাগছে, এই তিনটাই শিখছি। তাইলে ভাইয়া এই ইয়ার ডায়াগ্রামটা কি রকমারি বলা যায় না? না, এটা আমি আমার শেখার জন্য একটা বানাইছিলাম। এটার সুবিধাটা হচ্ছে কি, এটা মানে বেশি কমপ্লেক্স না, আবার অত সিম্পলও না। আমি করি কি, এই মানে এদিক ওদিক ঘুরি না, বুঝছেন? একটা ইয়ার ডায়াগ্রাম বানাইছি, আমার মনে করেন কিছু একটা শেখা লাগতেছে, আমি করি কি, আচ্ছা এই ওয়েবসাইট মনে হয় ডাউন আছে, দাঁড়ান এটা লোড হোক। আচ্ছা, আমি করি কি, এই ইয়ার ডায়াগ্রামে যাই এবং এই সম্পূর্ণ জিনিসটাকে এপিআইতে আপনার কনভার্ট করি। এপিআই জিনিসটা আপনি যেই ফ্রেমওয়ার্ক ইউজ করেন না কেন সেম, লজিক সেম, রেসপন্স রিকোয়েস্ট মডেল ওগুলাই। সিরিয়ালাইজার জিনিসটা হয়তো বা জ্যাঙ্গোতে যেভাবে সিরিয়ালাইজার বলে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে হয়তো বা এরকম এত সুবিধা নাই, আপনার ম্যানুয়ালি সিরিয়ালাইজ করে নিতে হয়। সব এই হচ্ছে ব্যাকএন্ডের জন্য সেম এপিআই। থিওরি সেম ভাই, মানে আপনি একটা ভালোভাবে শিখলে মানে চিন্তাই করবেন না অন্যান্য জিনিসের কথা। আপনি চিন্তা করবেন রিকোয়েস্ট কেমনে নেব, রেসপন্স কীভাবে পাঠাবো, এই জিনিসটা যদি আপনি করতে পারেন যে কোনো ফ্রেমওয়ার্কে, ওইটাই আনাফ। ল্যাঙ্গুয়েজ কোনো ফ্যাক্টর না, ফ্রেমওয়ার্ক কোনো ফ্যাক্টর না। আচ্ছা, মেনি টু মেনি না, এখানে মেনি টু মেনি একটা তো দেখতেছি, এটা কি মেনি টু মেনি আসলে? একটা ক্যাটাগরি মাল্টিপল বুক, হ্যাঁ এটা আসলে মেনি টু মেনি হইলেও, মেনি টু মেনি জিনিসটা অনেক রেয়ার। আমি আসলে তেমন, ওয়ান টু মেনি খুবই বেশি ইউজ হয়, দাঁড়ান তারপরেও একটা ইউজ কেস ভাবার ট্রাই করি। এইখানে যা আছে এটা দিয়ে বোঝানো যাবে না, দাঁড়ান। মেনি টু মেনি, হুম হুম হুম, আচ্ছা আমি আগে একটু থিওরিটা দেখাই তারপরে বলি।
ওয়ান টু ম্যানিটা আমি বলি আগে। ওয়ান টু ম্যানি হচ্ছে আপনার, মানে এইটা বেশি ইউজ হয়। ওয়ান টু ম্যানি হয়তো বুঝছে না আপনারা। ওয়ান টু ম্যানি হচ্ছে যেমন আমরা করছিলাম কি, ক্যাটাগরি, বুক আর ক্যাটাগরির মধ্যে একটা ওয়ান টু ম্যানি সম্পর্ক ছিল। কারণ কি, একটা বইয়ের মাল্টিপল ক্যাটাগরি থাকতে পারে, হ্যাঁ, এইটা আমরা বলছিলাম। না, আমরা যদি এইভাবে চিন্তা করি, একটা ক্যাটাগরির কিন্তু মাল্টিপল বইও থাকতে পারে। এইটা কিন্তু তাহলে কি, মেনি টু মেনি। কিন্তু এখানে একটা কাহিনী আছে, এটা আমি পরে আসতেছি। মেনি টু মেনি থিওরি এইটাই। আমি চিন্তা করতেছি কি, একটা বইয়ের একাধিক ক্যাটাগরি আছে। বইয়ের জনরা থাকে না, হরর, কমেডি, ঠিক আছে। তো একটা ক্যাটাগরি মনে করেন কি হরর। তো একটা বইয়ের মনে করেন আমাদের 0 নম্বর আইডির বইয়ে হরর আর কমেডি দুইটাই আছে। কমেডি, ঠিক আছে। তাহলে এটা কি ওয়ান টু ম্যানি বুঝলাম। কিন্তু এই হরর জনরার কি একটাই শুধুমাত্র বই? হরর জনরার কিন্তু আরও অনেক বই থাকতে পারে। বা এই কমেডি জনরার কিন্তু আরও একাধিক কি বই থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তাই কি শূন্য থেকে কি মেনি, জিরো টু মেনি। আর বইয়ের ক্যাটাগরি সম্পর্কে কি, জিরো টু মেনি। তাইলে ক্যাটাগরির অনেক বই থাকতে পারে, বইয়েরও অনেক ক্যাটাগরি থাকতে পারে। তাহলে এই সম্পর্কটা কি, মেনি টু মেনি না? মিনিট এখন এইখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হয়েছে, যদিও এটা মেনি টু মেনি, কিন্তু আমাদের যে ইউজ কেস, মানে আমাদের বিজনেসের কথা যদি আমরা চিন্তা করি, আপনি চিন্তা করেন, আপনি যখন এপিআই বানাচ্ছেন, একটা বইয়ের ক্যাটাগরি জানার কিন্তু দরকারটা আপনার অনেক বেশি। তো কোয়েশ্চেনটা এরকম হতে পারে, হাউ মেনি ক্যাটাগরি, আল্লাহ কি হাতে লেখা, ক্যাটাগরি ফর বুক আইডি জিরো। এটা কি বারবার আপনি এই কোয়েশ্চেনটা করেন না? করতে, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার আসতে পারে বিজনেসের কথা চিন্তা করলে, যে আপনার এরকম একটা এপিআই থাকতে পারে, যে এপিআইয়ের মাধ্যমে ফ্রন্ট এন্ড শো করাচ্ছে আমার এই বইয়ের কী কী ক্যাটাগরি থাকতে পারে, এরকম ট্যাগ আকারে থাকে কিন্তু অনেক ওয়েবসাইটে। এই জিনিসটা কিন্তু অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। কিন্তু হাউ মেনি বুকস ডাজ হরর ক্যাটাগরি হ্যাভ, হরর ক্যাটাগরির কতগুলো বই আছে, এটার ফ্রিকোয়েন্সি কি কম না এইটার চেয়ে? কম কিন্তু। তাহলে এইখানে বিজনেসের কথা চিন্তা করলে আমাদের ক্যাটাগরি টু বুক কিন্তু তেমন একটা যাওয়া লাগতেছে না। কিন্তু যাওয়া লাগতেছে না মানে এটা না যে এটা লাগবেই না। সো এটাও মেনি টু মেনি রিলেশনশিপ। ওকে, এখন মেনি টু মেনি রিলেশনশিপ হইলে এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই তাইলে আমরা বুঝলাম বই থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরি বের করতে পারবো, তো ক্যাটাগরি থেকে অনেকগুলো বই আমরা কীভাবে বের করব? আমি আগের দিন কি আপনাদের বলছিলাম না ম্যাপিং টেবিলের কথা? আগের ক্লাসে মনে হয় বলছিলাম ম্যাপিং টেবিল। ম্যাপিং টেবিলটা ওই কাজটা আমাদের করে রাখতে। ম্যাপিং টেবিল কীরকম আমি দেখাই। এইখানে এখানে আরেকটা টেবিল হবে, দাঁড়ান, আরেকটা টেবিল হবে, টেবিলটা আমি বানাই। টেবিলের নাম হচ্ছে বুক ইন ক্যাটাগরি, ঠিক আছে। এর আপনার একদিকে থাকবে বুক আইডি, বুক আইডি দিয়ে দিলাম ইন্টিজার, আর এটা মনে করেন রেফারেন্স হচ্ছে আমাদের বুক ডট বুক আইডি। বুকের কি বুক আইডি ছিল না? এটা হচ্ছে 1-to-1 রিলেশনশিপ।
আর হচ্ছে ক্যাটাগরি আইডি। এই জিনিসটা একটু ভালোভাবে দেখেন, এটা আপনাদের লাগবে। লাগবে বলতে এই জিনিসটাই ক্রিটিক্যাল। এই জিনিসটা আসলে কই আমার জুম কই, আচ্ছা রেফ একটু আগে লেখা নেই। এইটা হচ্ছে আমাদের কি ক্যাটাগরি ডট ক্যাটাগরি আইডি। ওকে, এখন দেখেন এই টেবিলটা আমাদের কীভাবে সাহায্য করতেছে এটা আমি দেখাই এখন। এই দেখেন এইখানে আমি করছি কি, একটা বুক ইন ক্যাটাগরি বানাইছি। হ্যাঁ, বুক ইন ক্যাটাগরির প্রত্যেকটা রোতে একটা বইয়ের আইডি থাকবে, একটা ক্যাটাগরির আইডি থাকবে। মানে এটা আমাদের কি সুবিধা করতেছে, এটা খুবই সুন্দর একটা জিনিস। কিভাবে এই জিনিসটা সুন্দর হইলো, বুক ইন ক্যাটাগরি। আচ্ছা আগে এটা কেন লাগবে এটা আমরা চিন্তা করে আসি। বুক টেবিল আর হচ্ছে কি ক্যাটাগরি টেবিল, দুইটার মধ্যে সম্পর্ক কি? মেনি কিন্তু আছে, 1 to many হোক বা মেনি টু মেনি হোক, মেনি তো আছে। আমি আগের দিন বলছিলাম মেনি থাকলেই আমাদের কি ম্যাপিং টেবিল লাগবে, কিন্তু এটা কেন লাগবে? ঠিক আছে, তো বুক আইডি আর কি ক্যাটাগরি আইডি। আর এখানে আবিজাবি মনে করেন আরও অনেক কিছু আছে, এক্সট্রা ডিটেলস। এখন আপনি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার চিন্তা করতেছেন, আচ্ছা আমার লাগবে এই বইয়ের কতগুলো ক্যাটাগরি আছে, সবগুলো আমার লাগবে। এখন আমরা দেখছিলাম কি ফরেন কি রিলেশনশিপ, আমরা করতে পারতাম কি এইখানে ক্যাটাগরি আইডি লিখে এটার একটা ফরেন কি রিলেশন বানাইতাম এইখানে, ঠিক না? এই জিনিসটা তো বুঝেন আপনারা মনে হয়। ফরেন কি বানাইছেন, ফরেন কি আপনি বানাইছেন, আপনার ক্যাটাগরি কি একটা এই বইয়ের জন্য? তাইলে কি তীর চিহ্ন কি অনেকগুলো যাচ্ছে না? কিন্তু ফরেন কি দিয়ে আমি যখন টান মারতেছি তখন কি ও অ্যালাউ করে আমার একাধিক ক্যাটাগরি আনার, নাকি একটা ক্যাটাগরি আনারই অ্যালাউ করে? ফরেন কিটা লিঙ্ক হয় কিসের সাথে? একটা না, একটা রোয়ের থেকে লিঙ্ক হয় না। এখন আপনি কোয়েশ্চেন করতেছেন ভাই, তাইলে আমি তো জানি যে বইয়ের সাথে ক্যাটাগরি সম্পর্ক হচ্ছে মেনি, মানে একটা বইয়ের একাধিক ক্যাটাগরি থাকতে পারে। তাই ফরেনকে দিয়ে তো আমি জীবনে এই জিনিসটা বের করতে পারবো না। তো এই সমস্যাটা সমাধান হয়েছে আমাদের ম্যাপিং টেবিল, বুক ইন ক্যাটাগরি। এটা সুবিধা কি, মনে করেন আমাদের এই যে রো আছে, হ্যাঁ রো আছে, এইখানে আমাদের দুইটা কলামই আছে, ধরে নিলাম দুইটা কলামই আছে, বুক আইডি আছে আর কি ক্যাটাগরি আইডি। এখন এই বইয়ের আইডি মনে করেন 0, এখানে ক্যাটাগরি আছে আমার 0, 1, 2, মনে করেন 3টা রো আছে 0, 1, 2 ক্যাটাগরি। এবং এই বইয়ের আইডি 0-র জন্য আমাদের 3টা ক্যাটাগরি আছে, মানে আমাদের এই বইটার ক্যাটাগরি এই 3টাই। এখন যদি আমি একটা কাজ করি, এই 0 বইয়ের আইডির জন্য ক্যাটাগরি আইডি লিখলাম 0, আবার 0 লিখে লিখলাম 1, আবার 0 লিখে লিখলাম 2। এখন আমি যদি নর্মালি টেবিলটার দিকে তাকাই, আমি কি বলতে পারবো না যে বুক আইডি 0-র জন্য ক্যাটাগরি কি কি আছে আমার? 0, 1, 2। বুঝছে? 3টা ক্যাটাগরি। এইটার উপরে কি আমি একটা কোয়েরি চালাইতে পারবো না? সিলেক্ট স্টার ফ্রম বুক ইন ক্যাটাগরি ওয়্যার বুক আইডি কি? বুক আইডি 0। তাইলে করবে কি, ও আমার কি 0, 1, 2 রিটার্ন করবে না? এখন আমরা করতে পারি কি, জয়েন করতে পারি। এই বইটা জয়েন করব কোথায়? এইখানে। ক্যাটাগরি জয়েন করব কোথায়? এইখানে।
বা জয়েন বাদ দেন আপনি, জয়েন তো বুঝতেছেন মনে হয় যে আমার এই জি রোগুলো ভাইয়া। কি এক্সটেন্ড হইয়া কি ওই ক্যাটাগরি দুইটারই আমার ইনফরমেশন চলে আসবে। বাট এইখানে জয়েন করার একটা সমস্যা আছে, আমার এই যে বইয়ের ডেটাটা বারবার চলে আসবে, 3বার আসবে। আমরা ওইটা চাই না। আমরা তো ক্যাটাগরির আইডি পেয়েই গেছি 012 নাকি। এখন এই জি 012 ধরে কি আমরা এই ক্যাটাগরি টেবিল থেকে 012 ক্যাটাগরির ইনফরমেশন ম্যানুয়ালি বের করে কি নিয়ে আসতে পারবো না? হ্যাঁ, জি পাবে। আচ্ছা, তবে ম্যাপিং টেবিলের কাজটা বুঝছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তা মেনি রিলেশনশিপ থাকলে আমাদের কি ম্যাপিং টেবিল বসাইতে হবে, এর উপরে কোনো কথা নেই, নিচে কোনো কথা নেই। ঠিক আছে, আবিদ ভাই বুঝছি। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, বাকিরা আর আছে কে? নিজু ভাই আছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে হয় ভুলে গেছিলাম, আজকে আমি এটা বলছিলাম আগের দিন ক্লাসে, সেটা আমি দেখাবো। ভালো হয়েছে দেখাই দিছি। তো ইআরডি জিনিসটা আপনাদের একটু নিজেরা একটু ট্রাই করুন যে ইআরডি আকার আকার বলতে ড্র ডট আইও, দেন আরও কিছু ইআরডি টুল আছে, ওগুলো হচ্ছে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বানাতে পারেন, অথবা এইটাও শিখতে পারেন। এটা তেমন একটা ডিফিকাল্ট না, এটা হচ্ছে জ্যাঙ্গোর মডেল লেখার মতোই, বুঝছেন। এটা শেখাও তেমন একটা ডিফিকাল্ট না, এক এক 2 ঘন্টা সময় দিলে। ভাই এটা কি আপনি পারচেজ করছেন না প্রিমিয়াম না, গুলা? ফ্রি, এটা ফ্রি, ডিবি গ্রেড ফ্রি? ফ্রি। আরো অনেক কি আছে দেখতেছি যে কালার যদি আমি এখানে করতে চাই না তাহলে টাকা চাই আর কি। কালার কালারের দরকার নাই তো অনেক আমাদের এখন, আমাদের দরকার নাই কালার দিয়ে কী করবেন। না, কালার না মানে একটু অ্যাডভান্সের আর কি, এখানে যদি অ্যাডভান্স একটু ভাই, কোনো আপনি আপনার ফ্রিতে যা দিতেছে এটা দিয়েই মোটামুটি হয়ে যায় সব। আমি দেখাই যদি আপনার হ্যাঁ তাও ঠিক। হ্যাঁ এইখানে। আচ্ছা, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, কোম্পানির ইয়ারডি দেখাইলে দেখতেন অনেক বড় ইয়ারডি, সিকিউরিটি মডিউল, এটা পার্সোনাল। আচ্ছা, ইয়ারডি দেখানো যাবে না, ইয়ারডি দেখাইলে আবার মারধর করতে পারেন, থাক। মানে এরকমই আপনার একটা ইয়ারডি ধরাই দেবে আমাদের আমি ডিবি ডায়াগ্রামের নামও জানতাম না আমার এই প্রেজেন্ট কোম্পানিতে না ঢুকলে। এটা সুবিধা হচ্ছে আমরা তো কোডার, আমরা এই যে টানাটানি করতে আমার ভালো লাগে না তেমন একটা, সো আমি করি কি কোড লিখি, ও নিজেই সব গুছাই টুছাই দিয়ে দেয়। অন্যান্য জায়গা হচ্ছে আপনার ওই যে বক্স টক্স আইকা আইকা তারপর টেক্সট লেখা লাগে, একটু টাইম লাগে, করা যায়। আগে মানুষ ওইভাবেই করছে, এগুলো তো নতুন আসছে, ডিবি ডায়াগ্রাম নতুন, 2 বছর হয়েছে নাকি 1.5 বছর হয়েছে মনে হয়। এই যে এই ল্যাঙ্গুয়েজটা আছে না, এই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে আপনার ডিবিএমএল খুব সম্ভবত। এটা আপনি জিপিটিতে যাই বললেই হবে আমার এটা শেখাই দাও, জিপিটি এই কাজ খুব ভালো করতে পারে, ডিবিএমএল। আচ্ছা, ম্যাপিং টেবিল দেখাইলাম, হ্যাঁ ভালো জিনিস গেল, এটা আপনাদের কাজে লাগবে। ওকে, টেইলউইন্টে গেছিলাম না? হ্যাঁ, আপনারা সিএসএস জানলে টেইলউইন্ট অলরেডি জানেন, এই জিনিসটা মাথায় রাখবেন। সিএসএস এর মেইন সমস্যা হচ্ছে কি, আচ্ছা দাঁড়ান আগে ডিপ বানাই। ডিপ সিএসএস এর মেইন সমস্যা হচ্ছে কি, যে আপনার এই আইডি আর ক্লাস ট্যাগ দিয়ে এটার পয়েন্ট করা লাগে, পয়েন্ট করে দেন আপনার সিএসএস এ গিয়ে এই জিনিসটা লেখা লাগে। আচ্ছা, এখানে কি লেখা যায় দেখি, বক্স লিখলে সমস্যা আছে, তো এরকম দিয়ে আমরা জানি কি করছিলাম, ডট ক্লাস ডট পি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, হাইট 50 পিক্সেল, লেখা যায় উইথ 50 পিক্সেল, ঠিক আছে। আর মনে করেন প্যাডিং দিলাম, প্যাডিং না মার্জিন দিলাম, মার্জিন দিলাম মনে করেন 10। দেখেন সমস্যাটা কি, এইখানে তো আমি একটা জিনিস, একটা ডিপ শুধু, এখানে আপনার যদি 100 ডিপ দেখে
থাকে। প্রত্যেকটা আপনার ক্লাস ট্যাগ দিতে হবে, আইডি দিতে হবে, তারপর আবার এইখানে যাও, এইখানে ক্লাসগুলো লিখো, আইডি লিখো, মানে জগা খিচুড়ি অবস্থা। এই জিনিসটা টেইলউইন্ড আমাদের সহজ করে দিছে। এই জিনিসটা দেখেন, এই যে এটা লিখছি না আমি, আচ্ছা এইটাই আমি এখন টেইলউইন্ড দিয়ে কীভাবে লিখবো এটা দেখাই। ক্লাসে যাবেন, রেড লিখবেন, বিজি রেড মনে হয়, বিজি রেড, এই যে এইখানে অটো সাজেশন দিয়ে দেয়। ব্যাকগ্রাউন্ড রেড করলাম, হাইট দিছিলাম কত, 50 পিক্সেল, 50 পিক্সেল, উইথ দিছিলাম কত, 50 পিক্সেল, দেন দিছিলাম কি মার্জিন, মার্জিন দিছিলাম কত, 50 আর 10 পিক্সেল দিছিলাম মনে হয়। স্ক্রিন একটু করবো। স্ক্রিন বড়, ঠিক আছে। এখন আপনারা বলেন এই জিনিসটা কি বেশি ভালো লাগতেছে আপনাদের, নাকি এই যে এই জিনিসটা বেশি ভালো লাগতেছে? এখানে আপনার মার্জিন, হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড, কালার, ভাই রে ভাই এত ওয়ার্ড লিখতে তো হাত ব্যথা হয়ে যাবে। বিজি রেড, ডাব্লিউ 50 পিক্সেল, এইচ 50 পিক্সেল, এম 10 পিক্সেল, শেষ কাজ। আরেকটা সুবিধা কি, আপনার এগুলো কিছু মনে রাখতে হবে না, টেইলউইন্ডের আছে আপনার এক্সটেনশন আছে, বিএস কোডে বা যে কোনো আইডিয়াতেই আছে। আপনি যাইয়া শুধু বিজি লিখবেন, যত কালার আছে সব এইখানেই চলে আসবে, আপনি শুধু সিলেক্ট করবেন। এবং যত ধরনের সিএসএস আছে আপনার, কি বলে, যত সিএসএস আপনি শিখছেন সবই টেইলউইন্ড দিয়ে করা যায় একদম শর্টকাটে। আরেকটা মজার জিনিস আছে, এই যে এই জিনিসটা রাউন্ড করতে কিন্তু অনেক ঝামেলা। আপনার লেখা লাগতো কি বর্ডার রেডিয়াস, ঠিক আছে, বর্ডার রেডিয়াসে আবার পিক্সেল দেওয়া লাগতো। টেইলউইন্ডে যাইয়া লিখবেন শুধু কি রাউন্ডেড, রাউন্ডেড, এই দেখেন 3 এক্সেল, 2 এক্সেল, 4 এক্সেল। শার্ট কিনেন না আপনারা এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, ওইরকম আরও প্রি ডিফাইন কিছু সাইজ দিয়ে দিচ্ছে, দেখেন দেখেন রাউন্ড করা কত সহজ। আমি একদম মানে হাতে লিখে দিতে পারবো। টেইলউইন্ড, আপনার টেইলউইন্ড দিয়ে আপনি যদি সিএসএস লিখেন আপনার অনেক মানে ঘন্টার পর ঘন্টা সময় বেঁচে যাবে। এখন আর কোনো কোম্পানি সিএসএস লিখে না পাগল ছাড়া, ঠিক আছে। তো আপনারা সিএসএস অন্তত টুকটাক যেগুলো জানেন ওগুলো করবেন কি টেইলউইন্ডে করার ট্রাই করবেন। টেইলউইন্ডে আমি মনে করি টেইলউইন্ড কঠিন কিছুই না, সহজ একদম ইজি। টেইলউইন্ড আপনারা করবেন কি, এই যে আমাদের যে প্রজেক্টটা আছে যেটা আপনারা এখন করতেছেন বা করবেন, ওই প্রজেক্টটা আপনারা টেইলউইন্ড দিয়ে করেন, আপনাদেরই সুবিধা, ঠিক আছে। ভাই একটা কার্ড বানায় দেখান, হুম হুম, একটা কার্ড বানায় দেখান। কার্ড, কীরকম কার্ড দেখাবো? দাঁড়ান, কার্ড না, কঠিন কিছুই দেখাই, ওয়েট ওয়েট, কি আছে, লিঙ্কডইন, লিঙ্কডইনের এই আর একটা কার্ড দেখি বানাইতে পারি কিনা। এখানে একটা ইস্যু আছে, এখানে যেহেতু আমরা প্লেগ্রাউন্ড ইউজ করতেছি ওদের কিছু করে আছে, সামনে আছে। আচ্ছা দাঁড়ান তাও দেখি, আইকন টাইকন হয়তো বানতে পারবো না, কিন্তু আইকন ছাড়া বাদ বাকি জিনিসগুলো আনি। ওয়েট, না এখানে ছবি টবি আছে তো ভালো দেখাবো না, ছবি কি আনা যায় এখানে? আচ্ছা দাঁড়ান, ওকে, আর কি ওয়েবসাইট আছে? তারপর এখানে ছবি আনা যাবে না, ছবি আনতে ঝামেলা হয়ে যাবে।
ছবি আর এই যে আইকনগুলা, আচ্ছা একটা কাজ করি আমরা, একটা বানাই, HTML index.html তো দিতে হবে save as any, save দিলাম, save হয় নাই, নাইস। এই তো হয়েছে। এইখানে হচ্ছে কোড, ওকে ব্যাং, আচ্ছা এইখানে টেইলউইন কিভাবে আমি নিয়ে, টেইলউইন কিভাবে আমরা আনতে পারি, ঠিক আছে ওইটাও দেখাইতি। তো where is it, টেইলউইন সিডিএন মনে হয় বলে এটাকে, সিডিএন টেইলউইন স্ক্রিপ্টটা নিয়ে আসি এখান দিয়া, এনে এখানে বসাই হেডে। এখন যদি গো লাইভ করি, লাইভ করে এটা এক পাশে নেই, ভাই রে ভাই এত কিসের, এই তো এখন দেখি আসে কিনা টেইলউইন, ডিভ মারলাম, ডিভ অটো কমপ্লিট কাজ করতেছে না, ঠিক আছে, প্লাস ইকুয়াল টু বিজি রেড হাইট 100 উইথ 100, আসে নাই, ওয়েট, স্ক্রিপ্ট এইটা না, তাইলে ওদের একটা স্ক্রিপ্ট আছে, ইনস্টলেশন ভিট তো না, টেইলউইন সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস টা না, লারাভেল নেক্সট সিডিএন স্টাইলার কম্পোনেন্ট টেক্সট রিঅ্যাকশন কাস্টম সিএসএস, আর তো বলতেছে এইটাই, ডিভ না আসে নাই এখনো, npm টেইলউইন সিএসএস, npm কেন, why npm, npm তো আর কথা না, ধুর, adding to এই যে এইটা,
কপি হয় নাই, এইটাই দেখি এখন কি সমস্যা। বিজি গেট কনফিগারেশন ফাইল, এটা তো সাথে সাথেই কাজ করার কথা, হেডেই তো বসাইলাম লিংক। ওয়েট, কিছু একটা চেঞ্জ হয়েছে। এই যে ঠিক আছে, এই দুইটা লাইন হচ্ছে অ্যাড করা লাগছে। ওকে, কোনটা কাজ করি দেখি। লিঙ্কডইন কই আমার, এই তো। হ্যাঁ রে, মাউসে ইস্যু করতেছে। আচ্ছা পাইছি। দেখি একটা পোস্ট নিয়ে আসি। ঠিক আছে, ওরা আচ্ছা আপনাদেরও দেখাই, দাঁড়ান এটা কীভাবে দেখাবো। এখানে হচ্ছে আমাদের বড় একটা ডিভের ভিতরে কি কি আছে দেখেন। মনে করেন এই একটা পার্ট আমাদের, এই একটা পার্ট, ছবিটার একটা আলাদা পার্ট, এইখানে আবার একটা পার্ট, এইখানে আবার একটা পার্ট, এগুলোর মধ্যে কলাম রো কাহিনী আছে। যাই হোক, ফার্স্ট আমরা বড় একটা ডিভ নিব, বড় ডিভ সে নিয়ে যায়। আচ্ছা বড় একটা ডিভ নিব, তার মানে হয়েছে ঠিক আছে, এটা মনে করেন বড় একটা ডিভ। আর এইখানে আমাদের আপাতত মনে করেন উইথ আর হাইট একটা আন্দাজে দিয়ে দিলাম। উইথ মনে করেন দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম মনে করেন 450।
এবং ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে গ্রে আছে। টেইলউইন্ডের ই কাজ করতেছে না কেন? টেইলউইন্ডের এক্সটেনশন আছে আবার কনফিগ ফাইল ছাড়া কাজ করে না। বাহ, এজি গ্রে 20 এখান দিয়ে আসলে যাবে না। আমরা একটা কাজ করি, এইখানে নিয়ে যাই আগে, ছবি অ্যাড করার সময় এখানে যাবো পিজি গ্রে আছে গ্রে, এই তো এইটাই লিঙ্কডইনের গ্রে। এখানে উইথ 400, আচ্ছা রাউন্ডেড 2 3 এক্সেল কই, রাউন্ডেড এক্সেল 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 মিডিয়াম মিডিয়াম ঠিক আছে। ওকে, এখানে একটা মার্জিন দিই বোঝার জন্য, 1 দিলাম। কিরে আমার কোড গেল কই? মার্জিন দিলাম 1। এই তো এখন হচ্ছে উপরে আমাদের একটা সেকশন আমি দেখতেছি, এখানে নাম লেখা ইনস্ট্রাক্টর। ওকে 1 2 এই একটা ডিভ, এই একটা ডিভ। তো এখানে আমার 2 ইন্টু ডিভ, এখানে শর্টকাট কাজ করে না, তার মানে ডিভ আমাদের জোরপূর্বক বানাতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই ফুল ডিভটা হচ্ছে এইখানে সব কিছু কলাম আকারে থাকবে। তা আমরা করতাম কি, ডিসপ্লে ফ্লেক্স দিতাম, ফ্লেক্স ডিরেকশন কলাম দিতাম। এখানে দিতে হবে, মাউসের ইস্যু করতেছে, ওয়েট, এইখানে দিতে হবে ফ্লেক্স, ফ্লেক্স লিখে ফ্লেক্স কলাম আছে মনে হয়, ফ্লেক্স কলাম এই যে। আচ্ছা বাস শেষ কাজ। এখন আমাদের প্রথমে একটা ডিভ নিতে হবে উপরের অংশের জন্য, ডিভ। এই ডিভের মধ্যে ফার্স্টে থাকবে একটা ডিভ, আচ্ছা এই ডিভের মধ্যে দুইটা ডিভ থাকবে, একটা ডিভ এইখানে আমাদের ফার্স্টে এই ডিভে হচ্ছে ফার্স্টে হচ্ছে রো আকারে আছে, আর এখানে আছে কলাম আকারে। এই ডিভ হচ্ছে উপরের পার্টটা। তাহলে আচ্ছা আমি বোঝার সুবিধার্থে এখানে একটা আইডি দিলাম, মনে করেন হেডার দিলাম, মানে যাতে আইডেন্টিফাই করতে পারি আর কি, ওই কারণে আমি দিতেছি, সিএসএস এর জন্য না, আমার সুবিধার জন্য। সো এইখানে হচ্ছে ইমেজ উইথ ডিটেলস। ওকে, এইখানে আমার হচ্ছে ইমেজ উইথ ডিটেলস। ওকে ঠিক আছে। তো আমাদের এইখানে একটা ইমেজটা দিতে হবে, ইমেজটা কি সেলফ ক্লোজিং ছিল মনে হয়, এসআরসি। দেখি এই ব্যাটার ছবি, ছবিটা নেওয়া যায় কিনা। ও নেওয়া গেছে। আচ্ছা নিলাম এই লোকের ছবি, এইটার আবার একটু ঠিক করতে হবে, রাউন্ডেড মার্জিন
um, then height 6, width দিলাম মনে করেন 6, with 6, rounded ফুল দেওয়া যায়, ফুল, ওকে সুন্দর, ঠিক আছে। আরও লাগবে, 10 লাগবে। ইমেজ আনলাম, এখানে আরেকটা ডিপ লাগবে। এখন ডিপের ভিতরে হচ্ছে এখানে আইডি, পার্সোনাল ডিটেলস, এখানে দিব হচ্ছে ইমেজ উইথ ডিটেলস। আচ্ছা, এই জিনিসটা আবার হচ্ছে আমাদের রোতে, তাইলে এখানে ক্লাস দিতে হবে ফ্লেক্স রো, এটা এনাফ। পার্সোনাল ডিটেলসে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করলাম, দেখি এটা কপি করা যায়। আর হচ্ছে এটা কপি করব, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, ওকে নাইস, একটা ডট আছে। এখন এই টেক্সটগুলো একটু গুছাতে হবে। টেক্সট আপনার হচ্ছে টেক্সট হোয়াইট দিলেই মনে হয়ে যায়, হ্যাঁ এই যে। আর ফন্ট দিয়ে ফন্টের সাইজ দেওয়া যায় মনে হয়, ফন্ট নাকি টেক্সট, হ্যাঁ টেক্সট দিয়ে হচ্ছে টেক্সটের সাইজ দেওয়া যায়, মিডিয়াম টেক্সট মিডিয়াম নাই না টেক্সট, সো আমরা একটা দিয়ে দিই 30 পিক্সেল, টু মাচ, 10, 12, 14 ঠিক আছে। টেক্সট নর্মাল, ফন্ট নর্মাল ঠিক আছে। এখন এই সেম জিনিসটাই নিচে নিব, বাট 8 পিক্সেল, এটা একটু গ্রেইশ, গ্রে ওকে। পল উইলিয়ামস, এখন ঠিক আছে। এখন দেখেন এই দুইটার মধ্যে একটু ঝামেলা হয়েছে, এই ইনলাইন করতে হবে, ইনলাইন, আচ্ছা এইখানে না, ইনলাইন করতে হবে হেডারে আমাদের আবার একটা রো দিতে হবে, কারণ আমাদের এইখানেও কিছু থাকবে। ফ্লেক্স রো, দেন আচ্ছা হেডার ইমেজ উইথ ডিটেলস, ফ্লেক্স রো,
জাস্টিফাই বেসলাইনে কাজ হয় না, অ্যালাইন মিডল, ফ্লেক্স আছে রো আকারে থাকলে ফ্লেক্স রো জাস্টিফাই সেন্টার অ্যালাইন মিডল, একটাও তো কাজ করতেছে না। আইটেমস, এই তো আইটেম সেন্টার। ও একটু ঘুরাই দেখতে হবে আর কি কোনটায় কাজ করে। যাই হোক, আর হচ্ছে এই পাশে আমাদের সুই আছে। তার আগে এখানে একটা প্যাডিং দিতে হবে, নাহলে জিনিসটা ভালো দেখা যাচ্ছে না। প্যাডিং 10, প্যাডিং 2, 1, ঠিক আছে। প্যাডিং অন দিলাম, মার্জিন 5 দিই। উইথ একটু বাড়াইতে হবে, হাইট বাড়াতে হবে। ঠিক আছে, মানে এখানে আমাদের দুইটা আইকন আছে, আইকন দুইটা তো এইটা এলিমেন্টে মনে আনা যাবে না। পার্সোনাল ডিটেলস, এখানে আমাদের থাকবে কি দুইটা আইকন, একটা হচ্ছে আমাদের 3 ডটের আইকন, এটার আইডি দিয়ে একটা বোঝার সুবিধার্থে। আইকনস, তো 3 ডটেড আইকন না, 3 ডটেড আইকন হলে এটাকে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে একটা বানান যায় কিনা দেখি। 3 ডট, পার্সোনাল ডিটেলস, এখানে একটা জিনিস দিতে হবে, জাস্টিফাই বিটুইন হয় নাই তো। আচ্ছা, এটা পরে দেখি, আগে যেটা করতেছি এটা করি। ক্লাস টেক্সট হোয়াইট ট্যাগ, দেখি এখানে একটা ক্লোজ বাটন আছে, এটা এক্স দিয়া করা যাবে। এখানে একটা ক্লাস দিতে হবে, ফ্লেক্স রো গ্যাপ 1, ঠিক আছে। ক্লাস টেক্সট হোয়াইট, আইটেমস সেন্টার, আইটেম সেন্টার কন্টেন্ট, সেটা ইসের জন্য হয়েছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের এই ডিভ আর এই ডিভ, এই ডিভ, বুঝছি। পার্সোনাল ডিটেলস তো গেল, আইকনস তো এখানে থাকবে না, আইকনস থাকবে বাহিরে। হেডারের ভিতর ইমেজ উইথ ডিটেলস, এটা তো গেল। এইখানে হচ্ছে আমাদের থাকবে আইকনস। এখন যদি আমি হেডারে যাই আর দে জাস্টিফাই, এই তো বিটুইন, অ্যারাউন্ড কই,
this line between twin এটার মার্জিন রাইট দিয়ে একটা মার্জিন টপ দিয়ে একটা টু ক্লোজ চিহ্নটা ভালো দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটা আসলে আইকন না, আইকন নিয়ে আসলে ভালো দেখাইবে। থাকুক, এটা ওইভাবেই থাকুক, এখানে একটা গ্যাপ বাড়াই দিই। ফন্ট অসাম ইউজ করবে। হ্যাঁ হ্যাঁ, ফন্ট অসাম এখন আর লাইব্রেরি এটা আনবো করার না, পর এইখানে স্ক্রিপ্ট আচ্ছা বসানো ঠিক হয় আছে। নাই তো। গ্রে আমরা হচ্ছে জাস্ট দেখতেছি কিভাবে আপনার এটা উঠানো যায়। গ্রে ঠিক আছে, এই যে দেখেন হেডার কিন্তু হয়ে গেছে, খারাপ হয় নাই একদম, কি বলে। তো এটা গেল হেডার। আচ্ছা এখানে তো হোয়াইট করা যায় দেখি, বিজি না। যাক, থাকুক এরকমই থাকুক, কার্টুনিশ। এখন হচ্ছে নিচে আমাদের কিছু লেখা আছে। ঠিক আছে, এটা আমাদের গেল হেডার। হেডার গেল, আইডিটা রাখার কারণে কিন্তু সুবিধা হয়েছে, দেখছেন। একদম যে কাজে লাগে নাই সেটাও না। ডিপ নিলাম, এখন এটার আইডি দিলাম মনে করেন মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টের প্রথমে মনে করেন একটা ডিপ দিলাম, এখানে হচ্ছে আইডি টেক্সট, এখানে একটা দিলাম প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগে আমাদের হচ্ছে কন্টেন্ট থাকবে। এখানে একটা ক্লাস দিলাম, ক্লাস প্যাডিং 1, মার্জিন হরাইজন্টাল ভার্টিক্যাল 1 1। সুন্দর, যেহেতু এটার মধ্যে টেক্সটই থাকবে এখানে আমরা টেক্সট দিয়ে দিতে পারি হোয়াইট হোয়াইট। আর কি দিতে পারি, টেক্সট টেক্সটের ইটা ভালো না, ওদের 10 পিক্সেল 12 পিক্সেল 8। টেনই ঠিক আছে তো। ওকে, এটা হচ্ছে মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টের প্রথমে গেছে টেক্সট, আর একটা হচ্ছে আমাদের ইমেজ। ইমেজ ইমেজটা আমরা একটা ডিবে রাখলাম, যদিও দরকার নাই, তারপরও দিই। ইমেজে আমরা হচ্ছে এই ছবিটা দিব, এই ছবিটা কি নেওয়া যাবে, কপি ইমেজ লিঙ্ক এমজি ট্যাগ সোর্স। এই দেখেন, কিন্তু রিলেটিভ
100%. Hmm. আচ্ছা আচ্ছা আচ্ছা, টুক তো ঠিক আছে। হাইট হাইট হাইট, তো সেটা তো রিলেটিভ আর অ্যাবসলিউট না, অ্যাবসলিউট করলে তো কাজ, এইটা হবে রিলেটিভ, ওইটা হবে অ্যাবসলিউট। রিলেটিভ প্লাস অ্যাবসলিউট, নো, এটা আবার লেআউট ঠিক করা লাগবে না, লেআউট ঠিক করতে সময় লাগবে, ওয়েট ঠিক করে আসি। আচ্ছা, এটার অবজেক্ট কভার আছে না, ডাব্লিউ ফুল অবজেক্ট, ফ্লেক্স ফ্লেক্স, ওকে, এটা ইমেজটাকে যদি বসাই, অবজেক্ট কভার টু ফ্লেক্স ফ্লেক্স কলাম, আচ্ছা এখানে আমি হাইট একটা ফিক্স দিয়ে দিছি, এই যে আকাম, যাই হোক এখানে হাইট ফিক্স দিয়ে দিয়েছিলাম, দেখা ছবিটা হচ্ছে ওভারফ্লো করতেছিল নিচে, এখন হচ্ছে নিজে নিজে বাড়বে আর কি। আচ্ছা বাকিটা করি, তো আর কি আছে, নিচে আমাদের একটা সেকশন আছে মেইন কন্টেন্ট, এর ভিতর ছিল ইমেজ। আচ্ছা এখন আমাদের হেডার গেছে, মেইন কন্টেন্ট গেছে, আরেকটা ডিপ লাগবে, এই ডিপে থাকবে আমাদের, এটার নাম দিই এনগেজমেন্টস, এনগেজমেন্ট কি হলো,
মাউসে তো ভালোই ইস্যু করতেছে। আচ্ছা, এঙ্গেজমেন্টসে আমাদের হচ্ছে এখানে আবার কিছু আইকন আছে। উফ, ফার্স্টে হচ্ছে ডিভ ডিভ কিছু একটা দিয়ে দিই আর কি, যেহেতু আইকন আনা এখন ঝামেলা। সো যা আছে ওইটা নিয়েই কাজ করি। হাইট মনে করেন দিলাম 10 পিক্সেল, উইথ দিলাম হাইট উইথ দিলে আবার ঝামেলা আছে, ঝামেলা হয়েছে এরকমই থাকুক আপাতত, ঠিক করতে হবে। এখানে কিছু লেখা আছে, নিয়ে আসি। একটা ডিপ লাগবে না, এটা প্যারাগ্রাফ ট্যাগে নিলেই হবে। প্যারাগ্রাফ ট্যাগে যাবে এটা, ক্লাস টেক্সট হবে আমাদের হোয়াইট টেক্সট 6 পিক্সেল, 6 না 7। টেক্সট হোয়াইট না, টেক্সট হবে গ্রে। গ্রে কত কত আছে দেখি, দেখায় না কেন। 300 দি, 300 না, এটা 4 4 5 5 4 450 আছে না, 400। ওকে, এখন এইখানে আমাদের হচ্ছে কি ফ্লেক্স দিতে হবে। ফ্লেক্স ফ্লেক্স রো জাস্টিফাই বিটুইন। ওকে, আইটেমস সেন্টার, নাইস। এখন আর একটু কাজ আছে, আর একটু কাজ কি আছে, ডিভ ডিভ আর ব্রেক রো আছে একটা বিআর। কি দেখা যায়, দেখি না তো। না, ব্রেক রো তো দেখা যায় না, ডিভ দিতে হবে। ডিভ 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 ক্লাস হাইট 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 হচ্ছে মনে করেন 2 পিক্সেল দিলাম। আর উইথ উইথ হচ্ছে উইথ 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 100% বিজি হোয়াইট। 2 পিক্সেল বেশি হয়ে গেছে 1 দিয়ে, ঠিক আছে। বিজি হোয়াইট না, বিজি গ্রে দিতে হবে। গ্রে 300 400, ঠিক আছে। ফোরও না, বেশি কম হয়ে গেছে 5। এবার হচ্ছে নিচে এটা হচ্ছে ডিভাইডার গেল। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এটার আইডি কি দেবো এখন চিন্তা করে পাচ্ছি না। এটা আইডি দেওয়া যায়, দাও লাইক কমেন্ট। লাইক কমেন্ট রিপোস্ট সেন্ড। একটা কাজ করি, 4টা ডিপ বানাই, 4টা ডিপ 4টা ডিপ 4টা ডিপ 4টা ডিপ প্যারাগ্রাফের মতো আমরা রাখতে পারবো। লাইক কমেন্ট
ইম্পোর্ট সেন্ড, এখানে ক্লাস দিতে হবে ফ্লেক্স রো জাস্টিফাই ইভেনলি কই, এই তো সুন্দর। যেহেতু প্রত্যেকটা টেক্সট আছে, টেক্সটের কালার হচ্ছে গ্রে টু হোয়াইটিশ, হোয়াইট সামথিং লাইক দিস, ইয়া। টেক্সটেরটা সাইজ দিতে হবে, টেক্সটের সাইজ 10 পিক্সেল, বেশি হয়ে গেছে 7। ফন্ট বোল্ড আছে, বোল্ড এখানে একটু বাড়াইতে হবে, নাইস। আর হচ্ছে rounded to get the one. একটা জিনিস হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটা একটু প্যাডিং লাগবে, একটু কিরে জাস্টিফাই ইভেন্টলি নষ্ট হয়ে গেল কেন? প্যাডিং চাইছি, প্যাডিং দে, জাস্টিফাই কেন নষ্ট হবে? সুন্দর। এই তো দেখেন, এইখানে শুধু হচ্ছে এই আইকনগুলো ঠিকঠাক করতে পারলেই, আর কি অবস্থা মাউসের, আহ এখানে হচ্ছে আইকনগুলো ঠিকঠাক করতে পারলেই কিন্তু শেষ কাজ। ঠিক আছে, দেখছেন? ঠিক আছে, সুন্দর হয়েছে। কোড দেখেন, কোড দেখেন, কোড কিন্তু রিডেবল আগের চেয়ে। সিএসএস এ কিন্তু এত সহজে আপনি এত মানে ভালোই কমপ্লেক্সিটি ছিল, এত কমপ্লেক্স জিনিস কিন্তু সিএসএস এ এত সহজে করতে পারতেন না। দেখছেন, কোডটা আমি দিয়ে দিই গ্রুপে। কোথায় অ্যাসাইনমেন্ট চাই, এটা আপনার একটা এইচটিএমএল ফাইলে অ্যাড করলেই পাইয়ে যাবেন। ঠিক আছে, কি চাইলেন, কি বেশি কঠিন মনে হয়েছে? আর এটা সিএসএস সিএসএস যেহেতু টুকটাক জানেন, এইটা দিয়ে করতে আপনাদের আরও ইজি হবে ফ্রন্ট এন্ড। কারণ আইকন টাইকন সুন্দর মতো বসাইলে এটা একদম এক্স্যাক্টলি এরকম করা পসিবল। আমি বলবো এখানে 60 to 70% কিন্তু এসে পড়ছে অলরেডি ডিজাইন। ঠিক আছে, আচ্ছা। আর অ্যাটেন্ডেন্স না, কালকে দেখি সিকিউরিটি ক্লাস নেব আমি। আর আজকে কি বার? 26 আচ্ছা, আসেন তো 3 জন মনে হয় না, আবিদ হাসান, কলিমুল্লাহ তো নাই, ওয়ালিউল ভাই, জাহিদুল ভাই,
রাকিবুল হাসান ভাই ঢুকছিল, ঢুকে উকি মেরে চলে গেছে। দিয়ে দিই। আচ্ছা তাহলে ভাই লিভ নিলাম। আচ্ছা ঠিক আছে। বিদাস হাসান, জাহিদুল, অলিভ হাসান, জাহিদুল আলম, 26, জাহিদুল, আচ্ছা অলিভ, 26। আমিও বলি ওনার রেড হইল কিভাবে। ঠিক আছে, আচ্ছা আমি ক্লাস করলাম তাইলে। প্র্যাকটিস করেন, যা যা দিছি ওগুলোই, ভিডিওগুলো দেখেন। আর হচ্ছে আপনার কি প্রজেক্ট করবেন ওইটার কাজ শুরু করে দেন, সাহায্য লাগলে জানায়েন। আচ্ছা ক্লোজ করলাম আমি। আসসালামু আলাইকুম।